নমস্কার, চলে আসুন মাতৃদর্শনে। আজ সোমবার 20শে জুলাই 2026। আজ 2রা শ্রাবণ, অর্থাৎ শ্রাবণ মাস তো শুরু হয়েই গেছে গতকাল থেকে। গতকাল ছিল পয়লা শ্রাবণ আর আজ 2রা শ্রাবণ। মাকে আজ ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন বিকেল 4টে বাজে, এখন মন্দিরে খুব একটা ভিড় নেই। আমি দুপুর 12টা নাগাদ বেরিয়েছিলাম অফিসের কিছু কাজ হাতে নিয়ে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে অর্ধেক কাজ শেষ করতে পারলাম, অর্ধেক কাজ পারলাম না। চলে এলাম বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে পুজো করে বসে পড়লাম চা নিয়ে। 1 কাপ চা, 1 বাটি মুড়ি, আর তার সঙ্গে অনুষঙ্গ হিসেবে অবশ্যই বর্ষার সন্ধ্যেতে যেটা থাকে সেটা হচ্ছে তেলে ভাজা। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব বিশ্বস্তভাবেই নিজের যত্ন নিচ্ছেন। তো আজকের যে ব্লগটা সেটা আমার ডেইলি ব্লগ তো বটেই, কিন্তু তার কাঠামোটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেটা আগে বলি। সেটা হচ্ছে যে আজকে সকালবেলা আমার কিছু আর্জেন্ট মিটিং ছিল, যে জন্য বেরোতে হয়েছিল। সেই জন্য সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে সমস্ত কিছু করার ফাঁকে ফাঁকে আমি আর আমার দৈনন্দিন জীবনযাত্রার যে খণ্ডচিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো আর করা হয়নি। তো এখনও পর্যন্ত আমি 3টে রথের মেলা দেখেছি। তার মধ্যে একটা রথের মেলা কলকাতার রথের মেলা, আর বাকি 2টো রথের মেলা কলকাতার বাইরের। প্রথমটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার অভিজ্ঞতাটা। সেটা হচ্ছে যে কলকাতার ইস্কনের রথের মেলা, যেটা এবার 55তম বর্ষে পদার্পণ করলো। তারপর আমি দেখেছি মাহেশের রথের মেলা, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার অভিজ্ঞতা। তারপরে আমি গেছিলাম রানাঘাটের রথের মেলায়, রানাঘাট কোর্ট মোড় মাঠের রথের মেলায়। সেটাও ইসকন অর্গানাইজড একটা রথের মেলা, কিন্তু সেই রথের মেলা চরিত্রটা একেবারে আলাদা। একদম একটা মানে কি বলবো, একটা রথের মেলা যেরকম হয়, মানে সেখানে যা কিছু থাকে, যেরকম একটা খাবার দাবারের একটা মানে কি বলবো, একটা আকর্ষণীয় সম্ভার থাকে, জিনিসপত্র কেনার, টুকিটাকি কেনাকাটার একটা আকর্ষণীয় সম্ভার থাকে, সেই সঙ্গে তো মন্দির তো থাকেই, ভোগের ব্যবস্থাও থাকে। তো সেই সব কিছু নিয়েই আমরা গতকাল গেছিলাম সেই রানাঘাটের রথের মেলাতে। আমরা হাবিবপুরের মন্দির দর্শন করে তারপরে সেই রথের মেলাতে গেছিলাম। হাবিবপুরের মন্দির দর্শনের অভিজ্ঞতা তো আপনাদের সঙ্গে আমি শেয়ারই করেছি। ভীষণই সুন্দর সেই অভিজ্ঞতা, ভীষণই সুন্দর সেই মন্দির। তারপরেও হাবিবপুরে একটা মদন গোপালের মন্দির আমরা দেখতে গেছিলাম। সেই ঘোরার অভিজ্ঞতাটা আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর একটা যেটা উল্লেখযোগ্য জিনিস, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে যখন আমরা মদন গোপালের মন্দিরে গেছিলাম তখনও জানতাম না যে রানাঘাটের ওই রথের মেলায় স্বয়ং ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন। ঘটনাটা এরকম যে রানাঘাটের সেই রথের মেলায় যখন আমি মন্দিরে শ্রী বিগ্রহ দর্শনের জন্য গেলাম, অর্থাৎ যেখানে প্রভু জগন্নাথ, মা সুভদ্রা এবং বলদেব রয়েছেন, সেইখানে যখন গেলাম তার পাশেই দেখলাম যে একটা স্টল, সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে ইসকনেরই বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেরকম ইসকনের সুভেনিয়ার সবগুলো থাকে সেই রকম। সেইখানে গিয়ে আমি আমার প্রভুকে পেয়ে গেলাম। অবশ্যই তিনি মেলার মাঠে কোথাও হারিয়ে যাননি, বা আমি তাকে কোথাও কোনোদিনও হারিয়ে ফেলিনি। তিনি সবসময় আমার মনের মধ্যেই ছিলেন, আমার বুকের ঠিক মাঝখানটাতে। কিন্তু কালকে তিনি ধরা দিলেন এবং আমার সঙ্গে বাড়িতে এলেন। কে এলেন, কিভাবে এলেন, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে আজকে অবশ্যই প্রভুকে আপনাদের দর্শন করাবো। তাহলে চলুন শুরু করা যাক। হাবিবপুরের ইসকন মন্দির দর্শন শেষ করে আমরা ওখানকারই একজন স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম যে এখানে আর দেখার কি আছে। তখন তিনি আমাদের এই মদন গোপালজিউর মন্দিরের কথা বললেন। এটা হাবিবপুর ইসকন মন্দির থেকে একদম সোজা রাস্তায় 3 কিলোমিটারের মধ্যেই পড়ে। আসতে 5 মিনিটের মতো সময় লাগলো। ঢুকেই পড়বে পুরনো মন্দিরটা, অর্থাৎ
পুরনো একটা টালির চালের মন্দির, যেখানে আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এখানেই পূজা অর্চনা হতো। এখানে এখনও মদন গোপালজিও শ্রীবিগ্রহ, সঙ্গে রাধারানী, সেই সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। তবে এখন আর এই মন্দিরে নিত্য পুজো হয় না, এখন নিত্য পুজো হয় তার ঠিক পাশেই গড়ে ওঠা পঞ্চরত্নের একটি নতুন মন্দিরে। চলুন সেই মন্দিরটা আপনাদের দর্শন করাই। এই মন্দিরটি অর্থাৎ এই নতুন পঞ্চরত্ন মন্দিরটি 2022 সালের 1 ফেব্রুয়ারি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, যিনি ছিলেন বেলুর মঠের একজন মাননীয় অচি, তিনি এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন। সেই কারণেই এটি হবিপুরে শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং মদন গোপালজির মন্দির নামেও এটা পরিচিত। মন্দিরটি বেশ বড়, বিশাল একটা এলাকা জুড়েই মন্দিরটি রয়েছে এবং এখানে কিন্তু একটা সর্বধর্ম সমন্বয়ের ব্যাপার খুঁজে পাওয়া যায়। মন্দিরের সামনে বেশ সুন্দর একটা বাগান রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, যে ফুলগুলি সাধারণত ঠাকুরের সেবাতেই ব্যবহার করা হয়। মন্দিরের সামনে শ্রীরামকৃষ্ণ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে মন্দিরের মাথার ওপরে বিভিন্ন ধরনের কারুকাজ করা আছে, বিভিন্ন ধরনের কংক্রিটের মূর্তি তৈরি করা আছে। আর মন্দিরের ভিতরে একটা বিশাল প্রার্থনা গৃহ রয়েছে, যেখানে একসঙ্গে অনেক মানুষ বসে প্রার্থনা করতে পারেন। আর তার সামনেই রয়েছে 3টে আলাদা আলাদা মন্দির। প্রথম মন্দিরে রয়েছে মা কালী এবং মহাদেব, একটি বিশাল শিবলিঙ্গও রয়েছে সেখানে। এবং তার পরের মন্দিরটি অর্থাৎ মাঝখানের মন্দিরটিতে রয়েছেন মদন গোপালজি, তিনি এখানে নিত্য পূজিত হন, তার নামেই এই শ্রীমন্দির। এবং সেই সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি তো রয়েইছে। এবং তার পাশের যে মন্দিরটি সেটি নারায়ণের মন্দির, সেখানে কোষ্ঠী পাথরের একটি বিগ্রহ, আমার যতদূর দেখে মনে হলো বিগ্রহটি কোষ্ঠী পাথরের এবং স্থানীয় কোনো জায়গা থেকে সেটিকে উদ্ধার করা হয়েছে। এইখানে বহু মন্দির, ছোট ছোট বহু মন্দির আছে যেখানে এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কিন্তু একটু খোঁজখবর করলেই পাওয়া যায়। এখানে বিভিন্ন পুকুর কাটতে গিয়ে বা বিভিন্ন বাড়ি তৈরি করতে গিয়ে এই ধরনের মূর্তিগুলি উঠে এসছে। এইগুলি প্রধানত সেন বা পাল যুগের মূর্তি। আমি জানি না মূর্তির যদি সত্যিকারের হয়ে থাকে তাহলে কিন্তু এই মূর্তিটির একটা প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। তার পাশেই ছোট একটি লক্ষ্মীনারায়ণ বিগ্রহ রয়েছে এবং অপর দিকে রয়েছে মা দুর্গার একটি মূর্তি, অনেকটা সেই খুঁটির মতো। আমি এই মূর্তিটি আর একবার দেখালাম, এটি ভীষণভাবে আমাকে আকর্ষণ করলো, ভেরি ইন্টারেস্টিং। এই মূর্তিটি যদি সত্যি সত্যি কোষ্ঠী পাথরের হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। মন্দিরটির নিচের তলায় রয়েছে একটা বইয়ের স্টল, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামীজি এবং মা শারদার বাণী সম্বলিত বিভিন্ন ধরনের বই, ছবি এইসব বিক্রি করা হচ্ছে। আর একদিকে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি মূর্তি রয়েছে। আর এখানে একটা ভিত্তিপ্রস্তরের মধ্যে এই মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে, অর্থাৎ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন, কার তত্ত্বাবধানে এখন মন্দিরটি রয়েছে, এইসব এখানে বিধিবদ্ধ করা রয়েছে। মন্দিরটি ঘুরে দেখতে ভালোই লাগবে। বিশেষ করে যদি হাবিবপুর আসেন তাহলে হাবিবপুরের ইস্কন মন্দিরের পাশাপাশি এই মন্দিরটিও আপনাদের দর্শনের তালিকায় রাখবেন, খুবই ভালো লাগবে। মন্দিরের শান্ত পরিবেশ, এখানে আশ্রমিকদের থাকার ব্যবস্থাও আছে, অর্থাৎ আপনি যদি চান তাহলে এখানে থাকতেও পারেন। আর মন্দিরের বাইরে অর্থাৎ পুরনো মন্দিরের সামনে এই প্রাচীন বেলফুলের গাছটি দেখলাম। এত বড় বেলফুলের গাছ আমি এর আগে কোনো দিনও দেখিনি। এইবার দেখাবো এতদিন পর্যন্ত 3টে রথের মেলা থেকে আমরা কি কিনেছি। এই যে 3টে কফি মাগ দেখছেন, এর এক একটির দাম 50 টাকা করে। আমরা এগুলো কিনেছি মাহেশের রথের মেলা থেকে। আমাদের যে কফি মাগ সংগ্রহটা আছে সেটা একদিন আপনাদের দেখাবো। যেখানেই যাই সেখানেই আমি আর বুবু এইসব কফি মাগগুলো কালেক্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগে পড়ি, যদিও বাড়িতে প্রচুর কফি মাগ রয়েছে। এখানে আরও 3টে কফি মাগ দেখতে পাচ্ছেন, এগুলোও মাহেশ থেকে কেনা। এইগুলোর দাম একটা 100 টাকা করে। আর এই সিপারটা যেটা, সেটা রূপসা বা তিন্নি কিনেছে। কত দিয়ে কিনেছে সেটা আমি ঠিক বলতে পারবো না, ও নিজেই কিনেছে এটা। আর এই যে দুটো বই দেখতে পাচ্ছেন, এই বই দুটোর দাম 350 টাকা। এটা আমি কিনেছি কলকাতার ইস্কনের মেলা থেকে। আর এই যে মাটি খোঁড়ানোর যে খুরপিটা, এটাও আমি কিনেছি মাহেশ থেকে, এর দাম নিয়েছে 70 টাকা।
এই হচ্ছে এখনো পর্যন্ত রথের মেলা থেকে আমাদের কেনা জিনিসপত্র। তবে আর একটা খুব উল্লেখযোগ্য জিনিস রয়েছে, প্রভু এসছেন আমাদের বাড়িতে কাল রানাঘাটে রথের মেলা থেকে, যেটা তো আমি কালকেই বললাম। আর এই হচ্ছে আমাদের প্রভু, তিনি এতদিন আমাদের বাড়িতে ছিলেন না, ছিলেন আমাদের মনের মধ্যে, কিন্তু অবশেষে তিনি আমাদের ডাকে দেখা না দিয়ে আর পারলেন না। কালকে রানাঘাটে রথের মেলায় প্রভু আমার হাত ধরলেন এবং হাত ধরে বাড়িতে এলেন। আর জগন্নাথ দেব তো এখনও পর্যন্ত রথের আসনেই রয়েছেন, তিনি এখনও মূল মন্দিরে ফেরেননি, তিনি উল্টো রথের দিন ফিরে আসবেন। ঠাকুরকে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করলাম, আপনাদের ভবিষ্যৎ দিনগুলো যেন সমৃদ্ধিতে ভরে ওঠে, ঠাকুরের কাছে এই কামনা করলাম। আর এখন তো শ্রাবণ মাস চলছে, মহাদেবকেও বিশেষভাবে আজকে সকালে পুজো করেছিলাম, মহাদেবকেও আপনাদের দর্শন করালাম। আপনারা সবাই ভালো থাকুন, আজকে আসছি, নমস্কার।